রাত। মেয়েটাকে দেখা যায় লুকিয়ে লুকিয়ে গ্রাম থেকে পালাচ্ছিল। চারিদিক কেমন যেন থমথমে, যেন ওই গাছের আড়াল থেকে কোনো এক পিশাচ ওই মেয়েটাকেই লক্ষ্য করছিল। মেয়েটা যখন ওই নির্জন স্টেশনে পৌঁছল, হঠাৎ হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসডি স্টোরি। এই গ্রামটা বড়ই অদ্ভুত। 8 দিনের জন্য এই গ্রাম থেকে কেউ বের হবে না। না তো এই গ্রামে অন্য কোনো মানুষ আসতে পারবে। এমন কি হয়েছিল এই গ্রামে? কেন এই গ্রামের মধ্যে যেখানে সেখানে কাকগুলোকে এরকম অবস্থায় পাওয়া যায়? শোনা যায় এই গ্রাম নাকি 12 বছর ধরে কোনো অশুভ আত্মার কবলে। এই বাড়িটা থেকে প্রতিদিন রাতের বেলায় বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ পাওয়া যায়, যেটা মুভির অন্যতম একটা বড় টুইস্ট হতে চলেছে। গ্রামবাসীদের দেখা যায় অদ্ভুতভাবে তারা একের পর এক আত্মহত্যা করে চলেছে। কেন? টুইস্টের পর টুইস্ট আসে এই মুভির মধ্যে। একটা সেরা সাউথ ইন্ডিয়ান মাস্টারপিস এসডি স্টোরি প্রেজেন্স বিরূপাক্ষ। সালটা 1979। রুদ্রবনম নামে ভারতবর্ষের একটা গ্রাম। ভেঙ্কটাচলাপতি নামের এক ব্যক্তি এক মৃত মেয়ে শিশুকে গোলাকার একটা চিহ্নের মাঝে শুইয়ে রেখে কিছু তন্ত্রমন্ত্র করছিল। তার ঠিক উল্টো দিকে বসেছিল তার স্ত্রী। ভয়ে কাঁপছিল, মুখে কথা নেই, চোখে আতঙ্ক। এমন সময় দেখা যায় গ্রামের মানুষজন দৌড়ে ভেঙ্কটার বাড়ির দিকে এগিয়ে আসে। তারা প্রচণ্ড রেগেছিল, কারণ গ্রামে কিছুদিন ধরে একের পর এক শিশু মারা যাচ্ছিল এবং এই শিশু মৃত্যুর জন্য গ্রামবাসীরা ভেঙ্কটা এবং তার স্ত্রীর তান্ত্রিক বিভিন্ন আচার আচরণকে দায়ী করেছিল। দেখা যায় গ্রামবাসীরা তাদেরকে চুল ধরে টেনে ঘর থেকে বের করে এবং একটা গাছে বেঁধে দেয়। কারো কোনো কথা না শুনেই জীবন্ত অবস্থায় সেই গাছ সহ দুজনকে আগুন লাগিয়ে দেয়। আগুনে পুড়তে থাকে দুটো দেহ। এই ভয়ঙ্কর ঘটনার সবকিছু দেখছিল ভেঙ্কটার ছোট ছেলে ভৈরবা। সেই বাবা মার মর্মান্তিক মৃত্যু দেখে চিৎকার করে কাঁদতে থাকে। আগুনে পুড়তে পুড়তে ভৈরবার মা শেষবারের মতো চিৎকার করে এবং গ্রামের দিকে একটা অভিশাপ ছুড়ে দেয়। সে চিৎকার করে বলে, আর 12 বছর পর এই গ্রাম শ্মশান হয়ে যাবে। দেখা যায় গ্রামের প্রধান হরিশ্চন্দ্র প্রসাদ গ্রামবাসীদের হাত থেকে ভৈরবাকে বাঁচিয়ে নিয়ে যায় এবং তাকে একটা অনাথ আশ্রমে রেখে আসে, কারণ গ্রামবাসীরা চেয়েছিল এই ছেলেটাকেও মেরে ফেলতে। দৃশ্য পাল্টায়। 12 বছর কেটে যায় কালের নিয়মে। 1991 সাল। একদিন রাতের বেলায় হঠাৎ এক অদ্ভুত কাকের আওয়াজে একটা লোক, যার নাম সিদ্ধায়া, ঘুম থেকে জেগে ওঠে। চারপাশে শুধুমাত্র ফসলের ক্ষেত, একদম নিস্তব্ধ এবং চারদিকে অন্ধকার। ঘর থেকে সে বেরিয়ে আসে, দেখে পূর্ণিমার আলোয় অনেকগুলো কাক একসাথে জমা হয়েছে। ঠিক তখনই হঠাৎ একটা কাক উড়ে আসে এবং তার ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সিদ্ধায়ার চোখ মুখ পাল্টে যায়। চেহারায় ভয়ানক পরিবর্তন আসে, যেন কোনো অশুভ শক্তির দখলে চলে গেছে তার সম্পূর্ণ শরীর আত্মা। পরদিন সকালবেলায় গ্রামের লোকেরা খোঁজ করতে থাকে, কিন্তু সিদ্ধায়াকে তো আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখা যায় একটা ছেলে, যার নাম সূর্যা, তার মা ভাইয়ের সঙ্গে রুদ্রবনম গ্রামে ফিরে এসেছে। সূর্যার মা নাকি একসময় এই গ্রামেই থাকতেন। তারা এসেছে গ্রামের এক বাৎসরিক মেলায় অংশ নেওয়ার জন্য, যেখানে মোদামাম্বা দেবীর পুজো হয়। তারা প্রথমে আসে সূর্যার মায়ের আত্মীয়র বাড়িতে, যার নাম পার্বতী। পার্বতী তার পরিবার নিয়ে একটা ছোট্ট বাড়িতে থাকত। তার এক কানে সবসময় অসুবিধে হতো এবং মাঝে মাঝে খুব ব্যথাও করতো সেই কানটাতে। যাই হোক, পরের দিন সূর্যা তার মা এবং ভাইকে নিয়ে যায় গ্রামের প্রধান হরিশ্চন্দ্র প্রসাদের বাড়িতে। অনেকদিন পর দেখা, সবাই বেশ খুশি। গল্প করতে করতেই তাদের দেখা হয় হরিশ্চন্দ্র প্রসাদের মেয়ে নন্দিনীর সঙ্গে। নন্দিনী একজন সুন্দর বুদ্ধিমতী মেয়ে, কিন্তু মাঝে মাঝে সে মৃগী রোগে আক্রান্ত হতো। হঠাৎই তার পুরো শরীরটা জমে যেত এবং কাঁপতে শুরু করত, এবং এই জন্য সে নিয়মিত এক ধরনের ইনজেকশন নিত। সূর্যা ধীরে ধীরে নন্দিনীকে পছন্দ করে ফেলে। নন্দিনী তার এক বান্ধবী সুধাকে প্রায়ই তার প্রেমিকের সঙ্গে লুকিয়ে দেখা করতে সাহায্য করত। সূর্যা সুযোগ পেয়ে নিজের মনের কথা সবকিছু খুলে বলে নন্দিনীকে এবং নন্দিনীর উত্তরের জন্য অপেক্ষা করতে থাকে। ধীরে ধীরে গ্রামে মেলা এবং পুজোর প্রস্তুতি শুরু হয়। সিদ্ধিয়া, মানে যে নিখোঁজ হয়ে গেছিল, তাকে হঠাৎ করে জঙ্গলের মাঝে একটা গাছের নিচে দেখা যায়। সেই অদ্ভুত কাকটার জন্য তার মুখে অনেকগুলো ভয়ঙ্কর ঘা হয়ে গেছিল। সিদ্ধায়া কোনো একটা অশুভ শক্তির দখলে ছিল। সে অদ্ভুতভাবে এইভাবে হেঁটে হেঁটে গ্রামের মধ্যে এসে পড়ে। হঠাৎই গ্রামের মানুষেরা তাকে দেখে চমকে যায়। এতদিন পর সিদ্ধায়া কোনো কথা না বলে সোজা দেবীর মন্দিরের গর্ভগৃহে চলে আসে
এবং দেবী মায়ের সামনে নিজের প্রাণ ত্যাগ করে। এটা দেখে পুরো গ্রাম এবং মন্দিরের পণ্ডিত প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ দেবীর গর্ভগৃহে কারো মৃত্যুকে প্রচণ্ড অশুভ মানা হয় এবং তার মৃত্যুর সাথে সাথে মেলা এবং পুজোর প্রস্তুতি তখনই সব বন্ধ হয়ে যায়। মন্দিরের প্রধান পুরোহিত এই সমস্যার সমাধানের জন্য একটা পুরনো বই খোলেন। এই বইটা এই মন্দিরটা যখন তৈরি হয়েছিল তখন লেখা হয়েছিল, যাতে গ্রামে কারো কোনো সমস্যা হলে এই বই মেনে কোনো পরামর্শ বা সমাধান করা যায়। মন্দিরের পুরোহিত বইটা দেখে বলে, একটা বড়সড় বিপদ হতে চলেছে গ্রামে, এবং এই বিপদের হাত থেকে বাঁচতে হলে এই গ্রামটাকে 8 দিক থেকে 8 দিনের জন্য বন্ধ করতে হবে। মানুষেরা চিন্তায় পড়ে যায়, কারণ এটা যদি করা হয় তাহলে 8 দিন কোনো মানুষ গ্রামের বাইরে বেরোতে পারবে না, এমনকি বাইরে থেকেও কোনো মানুষ গ্রামের ভেতরেও আসতে পারবে না। অর্থাৎ 8 দিনের জন্য পুরো গ্রাম বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সবাইকে নিজেদের বাড়িতে মন্দির বন্ধ রাখতে হবে। আর যদি কেউ এই নিয়মগুলো ভঙ্গ করে তাহলে গ্রামের সবাই মারা যাবে। শুধুমাত্র সুরিয়া, তার মা এবং ভাই এই 3 জনই গ্রামের বাইরে যেতে পারবে, কারণ তারা 12 বছর ধরে এই গ্রামের বাসিন্দা নয়। কিন্তু সুরিয়াকে দেখা যায় গ্রাম ছাড়ার আগে পর্যন্ত সে নন্দিনীর জবাবের জন্য অপেক্ষা করে। ওদিকে দেখা যায় হঠাৎ করে নন্দিনী তার রোগের কারণে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায় এবং ওষুধের সব ইঞ্জেকশন নিচে পড়ে ভেঙে যায়। পুরো পরিবার প্রচণ্ড ভয় পেয়ে যায়। ডাক্তার তড়িঘড়ি করে জানায় যে শহর থেকে ওষুধ আনতেই হবে, নয়তো নন্দিনী বাঁচবে না। এদিকে কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রামকে সিল করে দেওয়া হবে পুরোপুরি। এই খবর পাওয়া মাত্রই সুরিয়া শহর থেকে ওষুধ নিয়ে গ্রামে ফিরে আসে, আর তখনই গ্রামটাকে মন্ত্রপাঠ করে চারদিক থেকে ঘিরে ফেলা হয়। সুরিয়া ওই গ্রামের মধ্যে আটকে পড়ে। কিন্তু সেদিন রাতেই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। সুধা চুপি চুপি গ্রামের সীমা পার করে রেলওয়ে স্টেশনে নিজের প্রেমিকের সঙ্গে দেখা করতে চলে যায়। সে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করবে। এদিকে সুধার মনের মধ্যে প্রচণ্ড ভয় হচ্ছিল, কারণ সে গ্রামের নিয়ম ভঙ্গ করে এসেছে। দেখা যায় সুধার প্রেমিক যখন সুধাকে কিছু বোঝানোর চেষ্টা করছিল, হঠাৎ এক দ্রুতগতির ট্রেন এসে তাকে ধাক্কা মেরে চলে যায়। তার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে রেল লাইনের ওপর ছড়িয়ে পড়ে। এই দৃশ্য দেখে সুধা স্তব্ধ হয়ে যায়। চোখের সামনে এমন মৃত্যু দেখে ভয়ে কাঁপতে কাঁপতে গ্রামে ফিরে আসে এবং ফিরে আসার পর থেকেই তারও আচরণ কেমন যেন অদ্ভুতভাবে বদলে যেতে থাকে। সুধা জঙ্গলের দিকে হাঁটছিল। হাঁটতে হাঁটতে সে একটা বড় মৌচাক দেখতে পায়। আচমকায় সে নিজের পুরো মুখটাকে ওই মৌচাকের মধ্যে গিয়ে চেপে ধরে। ভয়ঙ্কর ঘটনা। দেখতে দেখতে অসংখ্য মৌমাছি তার মুখে হামলা চালায়। ভয়ানকভাবে ফুলে ওঠে মুখ, আর কিছুক্ষণের মধ্যেই সুধা মারা যায়। যাই হোক, পরের দিন নন্দিনীকে দেখা যায় সে সুস্থ হয়ে সুরিয়ার সঙ্গে দেখা করে এবং সে সুরিয়াকে তার মায়ের শেষ স্মৃতিচিহ্ন একটা লকেট পরিয়ে বলে, এটা যতক্ষণ তুমি পরে থাকবে বুঝে নিও আমি তোমার সাথে আছি। সেদিন রাতে পার্বতী জঙ্গলের দিক থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। কৌতূহলে সে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। কিছুটা এগিয়ে সে নিজের গ্রামের দুধালা সুরিকে দেখতে পায়। সুরি ভীষণ ভয় পেয়ে কাঁপছিল। সুরির হাতে ছিল একটা চাকু এবং দেখা যায় সে আচমকাই চাকু দিয়ে নিজের গলা নিজেই কেটে ফেলে এবং সেখানেই মারা যায়। পার্বতী ভয়ে চিৎকার করে ওঠে। সে যেন বিশ্বাসই করতে পারছিল না যে সে কি দেখছে নিজের চোখে। পরের দিন দেখা যায় পার্বতীর আচরণও কেমন যেন পাল্টে গেছে। সে নিজের কানের ব্যথা কমানোর নাম করে একটা ধারালো পিন দিয়ে ভয়ঙ্করভাবে নিজের কানে ঢুকিয়ে আত্মহত্যা করে। সবাই ভাবে হয়তো পার্বতী তার কানের অসহ্য ব্যথা সহ্য করতে পারেনি, কিন্তু সুরিয়া যখন তার দাহকার্যে যায় সে খেয়াল করে সেই কানে পিন ঢুকিয়েছিল পার্বতী, যেই কানে আসলে ব্যথাই ছিল না, ব্যথা তো ছিল উল্টো কানে। সুরিয়া স্তব্ধ হয়ে যায়। তার মনে মনে সন্দেহ জাগে, এই এতগুলো অদ্ভুত মৃত্যু যে ঘটছে এগুলো সাধারণ নয়, এর পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। কিন্তু যেহেতু এখন গ্রামের বাইরে যাওয়া যাবে না, এমনকি মৃতদেহকেও বার করা যাবে না, তাই সবাই সিদ্ধান্ত নেয় ভেঙ্কটার বাড়িতেই দাহকার্য সম্পূর্ণ হবে। সেই বাড়িতে এখন আর কেউ থাকে না, অনেক বছর ধরে ফাঁকা পড়ে আছে। ভেঙ্কটা অর্থাৎ মুভির প্রথমে যাকে এবং তার স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। এই সময় দেখা যায় গ্রামের বাইরে এক তান্ত্রিক জঙ্গলের মধ্যে একটা মৃত কাক দেখতে পায়। এই অদ্ভুত দৃশ্য দেখে সেই তান্ত্রিক রুদ্রাবনম গ্রামের মাটি ছুঁয়ে দেখে এবং তখনই তার সামনে গ্রামের পুরনো সব দৃশ্য ভেসে ওঠে, যেখানে একের পর এক মৃত্যু ঘটছে। সবকিছু যেন সে এক মুহূর্তের মধ্যে জানতে পেরে যায়। তান্ত্রিক গ্রামবাসীদের জানায়, তোমরা ভাবছো শুধুমাত্র সুরি আর পার্বতী মারা গেছে? না, আসলে 4 জন মারা গেছে। তান্ত্রিক আরও বলে, এই 8 দিক বন্ধন একটা বিশাল ভুল সিদ্ধান্ত, কারণ তোমাদের গ্রামের মধ্যে বসেই কেউ কালো জাদু করছে। এখনো সময় আছে।